প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করছি ভালো আছো সবাই। আজকের উদ্ভিদ বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা গ্লুকোজের স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা ফ্রুক্টোজের স্ট্রাকচার এবং সুক্রোজের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তাহলে চলো মূল আলোচনায় যাই। এই যে এটা হচ্ছে চেইন স্ট্রাকচার অফ ফ্রুক্টোজ। এখানে গ্লুকোজের স্ট্রাকচার আর ফ্রুক্টোজের স্ট্রাকচারের মধ্যে মিল আছে। অমিলটা কোন জায়গায়? অমিলটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচারে, চেইন স্ট্রাকচারে 1 নম্বর পজিশনে, এই যে 1 নম্বর পজিশনে, এই যে এই পজিশনটাতে গ্লুকোজের ক্ষেত্রে থাকে গ্রুপটা, অ্যালডিহাইড গ্রুপটা, কিন্তু এইখানে ফ্রুক্টোজের ক্ষেত্রে এটা একটা কার্বনই থাকে, সাধারণ কার্বন, যেটা CH2OH আকারে থাকে। কিন্তু এই যে 2 নম্বর কার্বনে এই যে কিটো গ্রুপটা, গ্রুপ নির্ধারণী মূলকটা 2 নম্বর কার্বনে থাকে। বাকিটা গ্লুকোজের মতোই। যারা গ্লুকোজের স্ট্রাকচারের ক্লাসটা করেছো তারা বাকিটা বুঝতে পারার কথা। কাজেই এখন যদি রিং হয় তাহলে এই 2 নম্বরের সাথে 5 নম্বরের রিং হবে, 2 নম্বরের সাথে 5 নম্বরের রিং হবে। তাহলে 2 নম্বরের সাথে যদি 5 নম্বরের রিং হয়, 6 নম্বরও রিং এর বাইরে যাবে, 1 নম্বরও রিং এর বাইরে যাবে। লাইক অ্যাজ দিস। বোঝা গেছে কিভাবে রিংটা হয়? আমি আগের ক্লাসে বলেছি, ডান দিকের গুলি নিচে যাবে আর বাম দিকের গুলি উপরে যাবে। কিন্তু যেটার সাথে যেটা যুক্ত হবে, এই যে 2 নম্বরের সাথে 5 নম্বরের, এখানে শর্ত অনুসারে ওএইচটা নিচে আসার কথা ছিল, কিন্তু কেন নিচে আসে নাই? এই ওএইচটা এখানে অক্সিজেন ব্রিজ গঠন করার জন্য পার্টিসিপেট করার কারণে এই নিচের পজিশনে এই বাম দিকের এইচটা চলে এসেছে। এতটুকুন বুঝতে পেরেছো? যদি তোমরা কিভাবে গ্লুকোজের রিং স্ট্রাকচার হয় চেইন স্ট্রাকচার থেকে সেটা যদি বুঝে থাকো, তাহলে ফ্রুক্টোজেরটাও বুঝতে পারার কথা। এটা বুঝেছো কিনা? হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা, গুড। এখন এই যে গ্লুকোজের যে যেমন আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ হয়, ফ্রুক্টোজেরও আলফা ডি ফ্রুক্টোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ হয়। যেমন এই যে ধরো, এই যে আলফা পজিশনে OH মূলকটা এসেছে, কিন্তু হিসাবটা আমরা গ্লুকোজের ক্ষেত্রে কি করেছি? 1 নম্বর কার্বনের কথা হিসাব করেছি। কারণ কি? 1-এর সাথে 5-এর রিং ফরমেশন ছিল বলে। এইখানে হিসাবটা হবে 2 নম্বরের, কারণ 2-এর সাথে 5-এর রিং ফরমেশন হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই যে যদি 2 নম্বর কার্বনের নিচে যদি OH থাকে, তাহলে সেটা হবে আলফা ডি ফ্রুক্টোজ, আর যদি উপরে থাকে তাহলে সেটা বিটা ডি ফ্রুক্টোজ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। এই যে অনেকগুলি ফ্রুট দেখতে পাচ্ছ তোমরা, এই কথাটা ইম্পর্টেন্ট। ফ্রুক্টোজ হলো 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। এর আণবিক সংকেত হচ্ছে C6H12O6, যা গ্লুকোজের মতোই। এটা একটা রিডিউসিং সুগার। এর কিটো গ্রুপ থাকায় এটিকে কিটোহ্যাক্সোজ বলা হয়। অধিকাংশ পাকা ফল ও মধুতে ফ্রুক্টোজ থাকে, তাই এর আরেক নাম ফ্রুট সুগার। এটা সবার বইতে আছে। যদি বইতে খুঁজে পেয়ে থাকো ওখানে আন্ডারলাইন করতে পারো, আর যদি খুঁজে না পাও তাহলে তাহলে লিখে রাখতে পারো খাতায়। এই যে বিটা ডি ফ্রুক্টোজ নিয়ে আমরা আলাপ করব। কারণ বিটা ডি ফ্রুক্টোজ নিয়ে কেন আলাপ করব? কারণ সুক্রোজ গঠনের সময় আলফা ডি গ্লুকোজের সাথে বিটা ডি ফ্রুক্টোজ
বন্ধন গঠন করে। সুক্রোজ গঠন করার সময় আলফা ডি গ্লুকোজের সাথে বিটা ডি ফ্রুক্টোজ বন্ধন গঠন করে। কাজেই আমরা বিটা ডি ফ্রুক্টোজের স্ট্রাকচারটা জানা আমাদের জন্য খুবই জরুরি। গ্লুকোজের স্ট্রাকচারের মতোই, কিন্তু আগে একবার বলেছি OH এর পজিশন 2 এর সাপেক্ষে। 2 এর সাপেক্ষে যদি উপরে থাকে তাহলে এটা বিটা পজিশন বলা হয়। এখন এই বিটা ডি ফ্রুক্টোজটা দুইটা ইমেজ শো করে, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। বিটা ডি ফ্রুক্টোজটা দুটা ইমেজ শো করে। একটা হচ্ছে এইটা, এই যে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে নরমাল স্ট্যান্ডার্ড ওরিয়েন্টেশন বলা হয় এটাকে, নরমাল স্ট্যান্ডার্ড ওরিয়েন্টেশন। এই কথাগুলি বইতে ব্যাখ্যা করে লেখা নাই বলে যখন আমরা সুক্রোজের স্ট্রাকচার আঁকতে যাই তখন কনফিউশন লাগে। ওই যে বিটা ডি ফ্রুক্টোজের সাথে আলফা ডি গ্লুকোজের গ্লুকোসাইডিক বন্ধনের মাধ্যমে সুক্রোজ উৎপন্ন হয়। এই স্ট্রাকচারটা যখন এই ফর্মুলা অনুসারে আঁকতে যাই তখন স্টুডেন্টরা হিসাব মিলাতে পারে না, কারণ এই কথাগুলি ব্যাখ্যা করা নাই দেখে। এজন্য আমি এখানে ব্যাখ্যা করে দিচ্ছি। এখন এই স্ট্যান্ডার্ড ওরিয়েন্টেশনটা সে চেহারা পাল্টায়। কি ধরনের হয় চেহারা? এই ধরনের চেহারা হয়। কথা বুঝতে পেরেছো? এবার একবার এই ছবিটার সাথে এই ছবিটা মিল করে দেখো। এটা একটাকে বলা হয় ইনভার্টেড ইমেজ বা ইনভার্টেড ওরিয়েন্টেশন। খুবই গুরুত্বপূর্ণ কথা। এই জিনিসটা বুঝলে সুক্রোজের স্ট্রাকচার বোঝাটা খুবই সোজা হয়ে যাবে। তাহলে 2 নম্বর পজিশনে OH উপরে ছিল, এটাতে নিচে চলে আসছে। 6 নম্বরে উপরে ছিল, এটাতে নিচে চলে আসছে। এই 3 নম্বরে H নিচে ছিল, এই উপরে গেছে। 4 নম্বরে OH নিচে ছিল, এখানে কি গেছে? উপরে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এইখানে 1 নম্বরটা ডানে, এইখানে 1 নম্বরটা বামে চলে আসছে। এইখানে 6 নম্বরটা বামে, এইখানে 6 নম্বরটা ডানে চলে আসছে। এটা একই জিনিস। তো এটা কিভাবে সম্ভব হয় সেটা আমরা এখন দেখব। যতটুকুন কথা বললাম ততটুকুন ক্লিয়ার? স্যার, ইনভার্টেড ওরিয়েন্টেশনটা মানে কি? ইনভার্ট মানে কি? ইনভার্ট মানে হচ্ছে উল্টে দেওয়া। এখন তুমি যদি পূর্ব দিক মুখ করে দাঁড়াও, কারণ তোমাকে যদি বলা হয় তুমি পশ্চিম দিক মুখ করে দাঁড়াও, তাইলে তোমার আগের ডান দিক এবং বাম দিক চেঞ্জ হয়ে যাবে না? হ্যাঁ স্যার। এবার যদি এমন হয় তোমার পাটা নিচে ছিল, পাটা যদি উপরে হয়, তাহলে হিসাবটা আবার পরিবর্তন হয়ে যাবে না? হ্যাঁ। এদের ক্ষেত্রেও সেই ঘটনাটা ঘটেছে। এই যে অক্সিজেনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি উপরে নয়, এটা টেবিলের মতো। কথা বুঝতে পেরেছো? এইটা হচ্ছে একটা টেবিলের মতো। তাহলে অক্সিজেন কি উপরে না? অক্সিজেন ছিল আসলে উপরে নয়। তুমি যদি হিসাব করো এটা পূর্ব দিকে মুখ করে ছিল, এটা তাহলে একটা প্লেনে ছিল কিন্তু, কারণ এটা 2D অবস্থায় আছে। এটা 3D তে গেলে এটা প্লেনে যাবে। এখন এই আকৃতির হিসাব নিকাশটা এই আকৃতিতে কিভাবে পাল্টে যায় সেটা আমরা দেখব। এই যে এটা একটা ফ্রুক্টোজের চেইন স্ট্রাকচার, এটা তো আমরা আঁকতে পারবো। সবাই আঁকতে পারবে না? জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা,
না আঁকতে না পারলে বারবার বারবার চেষ্টা করতে হবে। এখন এইটা যদি আমরা নরমালি একটা স্ট্রাকচার আঁকি, এই যে এটা কি, এটা হচ্ছে বিটা পজিশনের নাকি বিটা ডি ফ্রুক্টোজ, নরমাল হিসাব নিকাশ অনুসারে, নরমাল হিসাব নিকাশ অনুসারে। এখন এটার কি হয়, এটাকে যদি আমরা 180 ডিগ্রি ঘুরিয়ে দিই, 180 ডিগ্রি ঘুরালে দেখো এই পজিশনে চলে আসে। খুব ভালো করে খেয়াল করো, কিন্তু 180 ডিগ্রি ঘুরলো, এই যে রিং স্ট্রাকচারটা 180 ডিগ্রি ঘুরলে কি হয়, এই ধরনের অবস্থায় চলে আসে। তাহলে কি হইলো, এই যে উপরেরটা নিচে গেল, নিচেরটা উপরে চলে আসলো। এবার এটা যদি আবার 180 ডিগ্রি ঘুরে, তাহলে এই যে কিছুক্ষণ আগে যেটা নিয়ে আলাপ করলাম, যেটা 1 নম্বরটা ডানে ছিল সেটা চলে আসছে বাঁয়ে, উপরে যারা ছিল তারা চলে গেছে নিচে, নিচে যারা ছিল তারা চলে আসলো উপরে। 6 নম্বর যেটা বাঁয়ে ছিল সেটা চলে আসলো ডানে। এইভাবেই এই যে, তাহলে এই স্ট্রাকচারটা কিভাবে এই স্ট্রাকচারে রূপান্তরিত হয়, বোঝা গেল কিনা, ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। The beta D fructose is shown in two orientations. In the standard orientation, number 6 carbon is up on the left side. In number 2 OH group is up on the right side. But in sucrose, কথাটা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করি, in sucrose, numbering for fructose is opposite from the conventional orientation, and that is just because we want two reacting OH group to be the next to one another. দুইটা OH গ্রুপ কাছাকাছি এসে বিক্রিয়ার সাহায্য হওয়ার জন্য, বিক্রিয়াকরণটা সহজতর করার জন্য এই ফ্রুক্টোজের এই ঘটনাটা ঘটে থাকে। এটা একটা ন্যাচারাল নিয়ম। একটা আলফা ডি গ্লুকোজের OH থাকে নিচে, বিটা ডি ফ্রুক্টোজের OH থাকে উপরে। তাইলে এই উপরে এবং নিচে রিঅ্যাকশন সংগঠিত হওয়ার সময় এটা যখন আমরা লিখতে যাই তখন অসুবিধা তৈরি হয়। এই অসুবিধা তৈরি হয়, এই ঘটনাটা এড়ানোর জন্যই আমরা এই ইনভার্টেড স্ট্রাকচারটা ব্যবহার করি। সেটা সুক্রোসের স্ট্রাকচারটা না দেখলে বোঝা যাবে না। এখন আমরা সুক্রোসের স্ট্রাকচারটা দেখব। তার আগে একটা জিনিস এক ঝলকে দেখতে যাব, এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, এগুলি পরস্পরের আইসোমার, কারণ এগুলির আণবিক সংখ্যা থেকে কেবল গাঠনিক সংকেত ভিন্ন। এইখানে কেবল এই যে গাঠনিক সংকেতের মধ্যে ভিন্নতা আছে। ম্যানোজ, গ্লুকোজ, গ্যালাক্টোজ, এই যে গ্যালাক্টোজ, এই যে ম্যানোজ এবং গ্লুকোজ, এর মধ্যে কেবল স্ট্রাকচারের পার্থক্য। এগুলি পরস্পরের আইসোমার, এগুলি সবকটাই হেক্সোজ সুগার। এতক্ষণ ধরে আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আলাদা আলাদা ভাবে যখন পড়লাম, কি জন্য বললাম, কারণ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলে সুক্রোজ হয়। ছবিতে দেখতে পাচ্ছ সুক্রোজ, নানা ধরনের সুক্রোজের ব্যবহার। সুক্রোজ সাদা দানাদার মিষ্টি স্বাদযুক্ত, ইক্ষু ও বিট থেকে পাওয়া যায় বলে এর আরেক নাম হচ্ছে ইক্ষুজ সুগার, মানে কেইন সুগার বলা হয়, কেইন সুগার, অথবা বিট সুগার বলা হয়, কারণ বিট থেকেও সুগার পাওয়া যায়, যেটা আমরা
এটা এই যে চা এর কাজে ব্যবহার করা হয়, চা বানানোর জন্য ব্যবহার করা হয় এদিকে, এখানে টেবিল সুগার বলা হয়। তাহলে টেবিল সুগার, কেইন সুগার, বিট সুগার একই জিনিস, সুক্রোজ। স্বাদে গ্লুকোজ থেকে দ্বিগুণ মিষ্ট এবং পানিতে দ্রবণীয়। এই যে এক অণু গ্লুকোজ, এক অণু ফ্রুক্টোজ একসাথে যুক্ত হয়ে এক অণু সুক্রোজ গঠন করে। আমরা খুব স্বাভাবিকভাবে মনোস্যাকারাইড থেকে ডাইস্যাকারাইডে চলে আসলাম, মনোস্যাকারাইড থেকে আমরা ডাইস্যাকারাইডে চলে আসলাম। আর্দ্র বিশ্লেষণে সমপরিমাণ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাওয়া যায়। এই যে এটা একটা সুক্রোজের স্ট্রাকচার, এটা একটা সুক্রোজের স্ট্রাকচার, দেখতে পাচ্ছ? একই জিনিস অন্য অ্যাঙ্গেল থেকে কেবল দেখানো হচ্ছে। একই জিনিস, এক অণু আলফা ডি গ্লুকোজ, এক অণু বিটা ডি ফ্রুক্টোজ গ্লুকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে এক অণু সুক্রোজ উৎপন্ন হয়। এই বন্ধনে হওয়ার সময় এক অণু পানি উপজাত হিসেবে বের হয়ে যায়। ঘটনাটা কিভাবে ঘটে? এই যে খেয়াল করে দেখো, এটা একটা গ্লুকোজ, এটা একটা ফ্রুক্টোজ। এই যে এখানে ওএইচ ছিল, এখানে ওএইচ ছিল, এইখানে ওএইচ ছিল। এই ওএইচ থেকে এরা একটা কমনলি অক্সিজেন শেয়ার করার পর এইখান থেকে এরা H2O বা পানি বের করে দিল। এই পানি বের করে দেওয়ার কারণে এরা পরস্পরের সাথে একটা বন্ধন গঠন করেছে। এই যে যেহেতু দুটাই শর্করা, এই দুটা শর্করা হওয়ার কারণে তারা যে বন্ধনের মাধ্যমে যুক্ত হচ্ছে সেটাকেই আমরা গ্লুকোসাইডিক বন্ধন বলছি, সেটাকে আমরা গ্লুকোসাইডিক বন্ধন বলছি। এখন কিভাবে এটা হয় আমরা আরেকটু ডিটেইল দেখব। ছবিটা দেখতে পাচ্ছ? জি স্যার। খেয়াল করে দেখো ভালো করে। তাহলে এই স্ট্রাকচারটা কিভাবে হলো এটা বোঝা গেছে? জি স্যার। বুঝতে পেরেছো সবাই? আমি আরেকবার দেখাচ্ছি। জি স্যার। এই যে আমরা এই স্ট্রাকচার যে দেখলাম যে এটা কি হইলো, একটা সুক্রোজ হয়ে গেল। এখন এটা গ্লুকোজও নাই, ফ্রুক্টোজও নাই, এটা একসাথে হয়ে গেল কি সুক্রোজ। এটা একসাথে কি হয়ে গেল? এটা একসাথে হয়ে গেল সুক্রোজ। এটা একসাথে হয়ে গেল সুক্রোজ। এখন কেউ ইচ্ছে করলে এইভাবে স্ট্রাকচারটা তৈরি করতে পারে। সেক্ষেত্রে কি হইলো? সেক্ষেত্রে এই যে ফ্রুক্টোজের চেহারা পরিবর্তন না ঘটিয়ে, ফ্রুক্টোজের চেহারা পরিবর্তন না ঘটিয়ে এখানে কি হইলো? তাহলে সেক্ষেত্রে এই যে গ্লুকোসাইডিক বন্ধন দেখানোর সুবিধার্থে তাহলে উপরে নিচে করে দেওয়া হলো। কারণ যেহেতু আলফা ডি গ্লুকোজে ওএইচ গ্রুপটা নিচে থাকে, বিটা ডি ফ্রুক্টোজে ওএইচ গ্রুপটা উপরে থাকে, তাহলে উপরে নিচে করে স্ট্রাকচার দিলে তাহলে এই যে ফ্রুক্টোজের চেহারাটা ইনভার্টেড না করলেও চলে। কিন্তু তোমাদের বইতে এই স্ট্রাকচারটা নাই দেখে ওই স্ট্রাকচারটা ব্যাখ্যা করার জন্য এতগুলি কথা বললাম। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ই রিডিউসিং সুগার, কিন্তু উভয়ই
রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ রিডিউসিং সুগার নয়। কারণ কি, গ্লুকোজের 1 নম্বর গ্রুপে যে অ্যালডিহাইড গ্রুপ থাকে, এই যে অ্যালডিহাইড গ্রুপ থাকে, সিএইচও গ্রুপ থাকে, এটা একটা রিডিউসিং গ্রুপ। এই জন্য এটাকে রিডিউসিং সুগার বা বিচারক চিনি বলা হচ্ছে। অপরদিকে ফ্রুক্টোজে যে কীটমূলক থাকে 2 নম্বর কার্বনে, সেটাও রিডিউসিং গ্রুপ, তাই ফ্রুক্টোজকেও রিডিউসিং সুগার বলা হয়। কিন্তু সুক্রোজ গঠনের সময় 1 নম্বর কার্বনের, গ্লুকোজের 1 নম্বর কার্বন আর ফ্রুক্টোজের 2 নম্বর কার্বনের মধ্যে এই যে গ্লুকোসাইডিক বন্ধন তৈরি হয়ে যায় বলে তাদের রিডিউসিং সাইট ব্লক হয়ে যায়। রিডিউসিং সাইট ব্লক হয়ে যায় বলে তারা যে প্রোডাক্টটা তৈরি করে সেটা হচ্ছে নন রিডিউসিং। কথা বুঝতে পেরেছো? তাহলে আজকের আলোচনা থেকে আমরা ফ্রুক্টোজের স্ট্রাকচার সম্পর্কে জানতে পারলাম, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলে কিভাবে সুক্রোজ গঠন করে সেটা জানতে পারলাম, এবং সুক্রোজ কেন নন রিডিউসিং সে সম্পর্কে ব্যাখ্যা বুঝতে পারলাম। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। অন্য ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।